আচ্ছা দেখো, বিএসসিপিআর তত্ত্ব আমরা মূলত পড়বো। দেখো আমি কি বলেছিলাম যে রাসায়নিক বন্ধনে পরমাণুর গঠন নির্ণয়ের জন্য কিছুগুলো তত্ত্ব আছে। যেমন প্রথম তত্ত্ব আমি বলেছিলাম যে লুইস তত্ত্ব, কেমন করে ইলেকট্রন শেয়ার দ্বারা গঠন হচ্ছে। তো আজকে বলবো ভিএসসিপিআর তত্ত্ব। ভিএসসিপিআর তত্ত্ব মূলত কোনো একটা পরমাণু বা একটা অণুর গঠন নির্ণয় সংক্রান্ত। সে গঠনগুলো কিভাবে নির্ণয় করেছে ভিএসসিপিআর সূত্রের সাহায্যে। না, ভিএসসিপিআর তত্ত্ব বলছে যে ইলেকট্রন জোড় হলো কোনো অণুর গঠনের জন্য দায়ী। কোনো অণুর গঠনের জন্য দায়ী। এটা যে ভিএসসিপিআর তত্ত্বের মূল কথা কি, ইলেকট্রন জোড়গুলোর উপর একটা অণুর গঠন নির্ভর করে, ঠিক আছে। এবং এই ইলেকট্রন জোড়গুলো কেমন হতে পারে, না বন্ধন জোড় ইলেকট্রন হতে পারে, বন্ধন জোড়, আর নিঃসঙ্গ জোড়ও হতে পারে, নিঃসঙ্গ জোড়। তাহলে বন্ধন জোড় এবং নিঃসঙ্গ জোড়ের ইলেকট্রনগুলোর উপর কিন্তু একটা অণুর গঠনাকৃতি নির্ভর করবে, ঠিক আছে। এটা কেমন হয়, তাহলে এই বন্ধন জোড় এবং নিঃসঙ্গ জোড়গুলো এমন ভাবে থাকতে চায় যাতে করে থাকবে। দেখো এটা সেকেন্ড তত্ত্ব কি, ভিএসপিআর সেকেন্ড তত্ত্ব কি বলছে, ইলেকট্রন জোড়গুলি এমন ভাবে অবস্থান করে যাতে তাদের মধ্যে বিকর্ষণ সর্বনিম্ন হয়। এগুলো একদম নিজের ভাষায় বলে দিচ্ছি, বিকর্ষণ সর্বনিম্ন হয়, এইটা করতে চাই। তাহলে দুটো তত্ত্ব আমি প্রথমে বলে দিচ্ছি। আরো বললাম কি যে ইলেকট্রন জোড়গুলি হলো কোনো একটা পরমাণুর গঠনের জন্য দায়ী। যে কোনো পরমাণু গঠনটার জন্য দায়ী কে, ইলেকট্রন জোড়। সেই ইলেকট্রন জোড় নিঃসঙ্গ জোড় হতে পারে, বন্ধন জোড়ও হতে পারে। তাহলে বন্ধন জোড় এবং নিঃসঙ্গ জোড় এই দুটো ইলেকট্রন জোড়ই কিন্তু একটা পরমাণু গঠনের জন্য দায়ী। কেমন ভাবে দায়ী, 2 নম্বর তত্ত্ব বলছে ইলেকট্রন জোড়গুলি এমন ভাবে অবস্থান করবে যাতে তাদের মধ্যে বিকর্ষণটা সর্বনিম্ন। একটা অণুর মধ্যে ইলেকট্রন জোড়গুলো এমন ভাবে অবস্থান করবে যাতে তাদের মধ্যে বিকর্ষণ বলটা কম হয়। ইলেকট্রন জোড় মানে তো বিকর্ষণ, ইলেকট্রন কি আকর্ষণ করবে, বিকর্ষণ করবে। তাহলে সেই বিকর্ষণ বলটা তারা সর্বনিম্ন করতে চায়, এটাই মূল উদ্দেশ্য। তাহলে সর্বনিম্ন করতে চাওয়ার জন্য যেমন ভাবে নিজেরা থাকতে চায়, মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেরকম ভাবে থাকবে, ঠিক আছে। 3 নম্বর বলছে শুধু যে বিকর্ষণ সর্বনিম্ন করতে চায় এমন কথা নয়, ঠিক আছে। তারা বিকর্ষণ সর্বনিম্ন এবং তাদের, দেখো আমি কি বললাম, তাহলে আবার বলে দিচ্ছি যে একটা বন্ধনের জন্য, একটা গঠনের জন্য ইলেকট্রন জোড় দায়ী। একটা একটা মলিকুল, একটা অণু গঠনের জন্য কে দায়ী, ইলেকট্রন জোড়। করকম ইলেকট্রন জোড় দায়ী, 2 রকম, বন্ধন জোড় এবং নিঃসঙ্গ জোড়। তাহলে কিভাবে দায়ী, না ইলেকট্রন জোড়গুলি এমন ভাবে অবস্থান করতে চাইবে যাতে তাদের মধ্যে বিকর্ষণটা সবচেয়ে কম হয়। শুধু বিকর্ষণ কম হলে হবে না, 3 নম্বর তত্ত্ব বলছে ইলেকট্রন জোড়গুলি নিজেদের মধ্যে সর্বাধিক দূরত্বে অবস্থান করতে পারে। এরা এমন ভাবে থাকতে যাবে তার মধ্যে ডিস্টেন্স যেন সর্বোচ্চ হয়, এইটাই তাদের উদ্দেশ্য। প্রত্যেকটা মলিকুলার ইলেকট্রন জোড়ের উদ্দেশ্য হচ্ছে এই 3টা, ঠিক আছে। এবারে চতুর্থ তত্ত্ব বলছে কি, বিকর্ষণ বলটা কেমন হবে সেটা আমাদের চতুর্থ ভিএসসিপিআর তত্ত্ব থেকে সেটা আমরা জানতে পারবো যে ইলেকট্রন বিকর্ষণটা কেমন হবে। এইখানে মনে রাখবে যে লোন পেয়ার বিকর্ষণ বলটা সবচেয়ে বেশি হয়, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার গ্রেটার দেন বন্ড পেয়ার হয়। সবচেয়ে বেশি বিকর্ষণ বল কার্যকর হয় লোন পেয়ার নিঃসঙ্গ জোড়গুলোর মধ্যে। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, যেমন ধরো এইটা, এই H2 অণুটা বিবেচনা করছি। এই H2 অণুটার মধ্যে দেখো এইগুলো কি বলতো, এই দুটো কি বন্ড পেয়ার, বন্ধন জোড়, আর এগুলো কি নিঃসঙ্গ জোড়। তাহলে ভিএসসিপিআর সূত্র বলছে এদের মধ্যে সবচেয়ে বেশি বিকর্ষণ কারা করবে, এরা দুজন। তারপরে তাহলে সবচেয়ে বেশি বিকর্ষণ হবে এদের দুজনের মধ্যে, এরা লোন পেয়ার। তারপর বিকর্ষণ হবে এদের মধ্যে, তারপরে সবচেয়ে কম বিকর্ষণ হবে এদের মধ্যে, বুঝে গেছে। তাহলে এরকম স্ট্রাকচারটা, এটা অ্যাকচুয়ালি এইভাবে থাকে, এইভাবে তো থাকে না, আমি এঁকে দিলাম। অ্যাকচুয়ালি এইভাবে থাকে, সবাই ধরো সেম ডিস্টেন্সে আছে, এটা আমি বললাম, এটা আছে, ঠিক আছে। এরকম ডিস্টেন্সে সবাই সমান ডিস্টেন্সে আমরা এঁকেছি, এটা আমরা যখন ছবি আঁকি তখন আঁকলাম।
কিন্তু ভিএসি পেয়ার বলছে যে এই সূত্র যদি তাকে মানতে হবে, এই সূত্র মানতে হলে স্ট্রাকচারটা কেমন হয়ে যাবে, না হয়ে যাবে বেন্ড শেপ বা ভি শেপ হয়ে যাবে। এরা দেখো কতটা দূরে সরে গেছে, ম্যাক্সিমাম দূরে সরে গেছে। সবচেয়ে বেশি কোণ হয়ে যাবে এদের মধ্যে, এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স। তারপর হবে এদের মধ্যে, এটা হচ্ছে, তারপরে যদি ডিস্টেন্সটা ম্যাক্সিমাম বলে এটা হবে ম্যাক্সিমাম, তারপরে এটা, তারপরে এটা। হ্যাঁ, বুঝে গেছে? তাহলে ম্যাক্সিমাম দূরে সরে গেছে কারা, দুটো লোন পেয়ার। এটাই বলছি ভিএসি পেয়ারের চতুর্থ সূত্র। বুঝে গেছে? তাহলে এর দ্বারা আমরা বলতে পারি যে একটা অণুটা দেখলে লুইস গঠন আঁকবো, লুইস গঠন আঁকলে আমরা কেমন পাচ্ছি এরকম, লুইস গঠন আঁকলে আমরা অণুটা কেমন দেখতে পাচ্ছি এরকম। কিন্তু ভিএসি পেয়ার অ্যাপ্লাই করলে অণুটা হয়ে যাচ্ছে এরকম, আদবে অণুটা এইভাবেই থাকে। তাহলে এই জল অণুর গঠন টেট্রাহেড্রাল হলেও থিওরিটিক্যালি টেট্রাহেড্রাল। কি বললাম বুঝতে পারছো? থিওরিতে যদি আমরা হিসাব করি জল অণু গঠন কেমন হবে, টেট্রাহেড্রাল, কারণ সে sp3 সংকরায়নে সংকরায়িত হয়ে আছে। জলটা sp3, তোমাদের বইতে দেওয়া আছে, সংকরায়নটা পড়াইনি আমি এখনো না, সংকরায়ন পড়ালে বুঝতে পারবে। জল অণু গঠন সংকরায়ন অনুসারে sp3 সংকরণ হলে এর গঠনটা হবে টেট্রাহেড্রাল হওয়া উচিত, কিন্তু ভিএসি পেয়ারের জন্য এই গঠনটা হয়ে গেছে ভি শেপ, এটাকে ভি শেপ বলা হয়, ভি আকৃতি। দেখো ভি এর মতো দেখতে লাগছে না, ভি এর মতো লাগছে না, লাগছে না, লাগছে। লোন প্যাডটাকে বাদ দিয়ে ভাবো, স্ট্রাকচার সমস্ত লোন প্যাডটাকে বাদ দিয়ে ভাবতে হবে, এটা দেখতে কেমন লাগছে, ভি এর মতো লাগছে, উল্টানো ভি, তাহলে এটা হচ্ছে ভি শেপ স্ট্রাকচার। বুঝা গেছে? তাহলে ভিএসি পেয়ার তত্ত্ব অ্যাপ্লাই করলে জল অণু গঠনটা আমার এইভাবে চেঞ্জ হয়ে যাবে। বুঝা গেছে? কারণ লোন পেয়ার বিকর্ষণ সবচেয়ে বেশি হয়, তারপর লোন পেয়ার বন্ড পেয়ার, তারপর বন্ড পেয়ার বন্ড পেয়ার। হয়েছে? আরেকটা সূত্র বলি, এটা মুছে দিচ্ছি। এইবারে ধরো কোথাও লোন পেয়ার বন্ড পেয়ার কিছু নেই, ডবল বন্ড সিঙ্গেল বন্ড আছে, তখন কি হবে? 5 নম্বর বলছে না ডবল বন্ড বিকর্ষণ সবচেয়ে বেশি হয়, তারপর হবে ডবল বন্ড সিঙ্গেল বন্ড, তারপর হবে সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড। তাহলে ম্যাক্সিমাম বিকর্ষণ কি হবে, ডবল বন্ড তারপরে ডবল বন্ড সিঙ্গেল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড সিঙ্গেল। উদাহরণ দিলে বুঝতে পারবে, ধরো COCl2, দেখো এইখানে দেখো এদের বিকর্ষণ সবচেয়ে বেশি, তারপর হবে এদের, তাহলে এই স্ট্রাকচারটা হয়ে যাবে এরকম। এরা ম্যাক্সিমাম দূরে সরে গেছে, এরা অতটা দূরে সরেনি। এই তো হচ্ছে একদম সিম্পল ব্যাপার, বুঝতে পারছো? সাধারণ ব্যাপার, বিএসসি পেয়ার কিচ্ছু নেই এর মধ্যে। কার কি সমস্যা আছে বল, আমি একটু। এইবারে 6 নম্বর একটা সূত্র আছে, সূত্র ঠিক না নিয়ম বলতে পারে ভিএসসি পেয়ারের। ধরো বিভিন্ন ধরনের ইলেকট্রোনেগেটিভ মৌল যুক্ত আছে, কার সঙ্গে, কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে। যেমন ধরো এখানে নাইট্রোজেন আমরা তুলনা করছি NH3 ভার্সাস NF3, এদের দুজনের বন্ধন কোণের তুলনা করো, বহুবার পরীক্ষা এসেছিল, যখন থিওরিটিক্যাল কোশ্চেন হতো তখন আসতো পরীক্ষায়, NH3 এবং NF3 এর বন্ধন কোণের তুলনা করো। ঠিক আছে? তাহলে এদের বন্ধন কোণ যদি হয়, এদের বন্ধন কোণের তুলনা, বন্ধন কোণের তুলনা পরীক্ষায় আসে, কোনটার বন্ধন কোণ বেশি কোনটার কম। তো স্ট্রাকচার দেখলে আমরা বুঝতে পারবো। দেখো এর যদি আমি স্ট্রাকচার নিই, NH3 স্ট্রাকচার যেমন, NF3 স্ট্রাকচার প্রায় সেম, তাহলে আমাদের মনে হতে পারে এদের দুজনের বোধহয় আকৃতি একই রকম, এদের দুজনের বোধহয় বন্ধন কোণ একই রকম, এটাই তো আমাদের মনে হবে। মনে হবে কি হবে না বলো? দুজন দেখতে একই রকম নয়, দেখলে মনে হচ্ছে দুজনের বন্ধন কোণ সেম, এদের মধ্যে কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না। কিন্তু ডিফারেন্স হচ্ছে এটাই, এর সঙ্গে একটা ইলেকট্রোনেগেটিভ মৌল যুক্ত আছে, তীব্র ইলেকট্রোনেগেটিভ মৌল। ঠিক আছে? আর এর সঙ্গে যে আছে সেই ইলেকট্রোনেগেটিভ নয়, অতটা নয়, ইলেকট্রোপজিটিভ পরিবর্তে H+, তাই তো? তাহলে এ হচ্ছে ইলেকট্রোপজিটিভ মৌল, এ প্লাস করে, এ কিন্তু ইলেকট্রোনেগেটিভ মৌল। তাহলে এরকম মৌল যখন যুক্ত থাকবে তখন দেখো এ হচ্ছে, এদের দুজনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ কার বেশি, নাইট্রোজেনের বেশি, এ হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোনেগেটিভ কে বেশি এদের মধ্যে, নাইট্রোজেন। তাহলে এই বন্ধনে ইলেকট্রন জোড়কে কে বেশি টানবে বলো, নাইট্রোজেন না হাইড্রোজেন, কে বেশি টানবে, কে বেশি টানবে? তড়িৎনাত্মকতা কার বেশি, নাইট্রোজেনের বেশি, তাহলে নাইট্রোজেন বেশি টানবে। তাহলে এই ইলেকট্রন জোড়গুলো নাইট্রোজেনের দিকে সরে থাকবে, সরে থাকবে না থাকবে না, নাইট্রোজেন তো বেশি টানছে, নাইট্রোজেন সরবে না। আর এখানে কে বেশি টানছে, ফ্লোরিন, এ তো বেশি তড়িৎনাত্মক, কে বেশি টানছে, ফ্লোরিন। তাহলে কোনখানে ইলেকট্রন গুলো দূরে দূরে হয়ে গেছে, NF3 তে। এখানে ইলেকট্রন গুলো দূরে দূরে হয়ে গেছে, কিন্তু এখানে কাছে কাছে হয়ে গেছে।
তাহলে বিকর্ষণ কার বেশি হবে? এইখানে বিকর্ষণ বেশি হবে, যেখানে কাছে সেখানে তো বিকর্ষণ বেশি, তাহলে এখানে বিকর্ষণ বেশি, এখানে বিকর্ষণ কম। হ্যাঁ, ম্যাক্সিমাম ডিস্টেন্সে আছে, তাহলে বিকর্ষণ কম। তাহলে বিকর্ষণ যদি কম হয় তাহলে এই বন্ধন কোণটা ছোট হবে না বেশি মানে বড় হবে? বিকর্ষণ হলে তো বন্ধন কোণ বাড়বে, তাহলে এদের বিকর্ষণ নাই, এই বন্ডের মধ্যে বিকর্ষণই নাই, কারণ ইলেকট্রনগুলো অনেক দূরে সরে আছে। তাহলে কি হবে? এই বন্ধন কোণ কম হবে, তাহলে এর বিকর্ষণ বেশি আছে, তাহলে বন্ধন কোণ বেশি হবে, বন্ধন কোণ বেশি হবে। একবার বুঝে নিলে এটা কি তোমাদের আওয়াজ করে পড়তে হবে বই থেকে? কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা পড়তেই হবে না, একবার ক্লাসটা ভালো করে পড়বে। আমি বলছি পুরো কনসেপ্ট ব্যাপার, কনসেপ্টে বুঝে নেবে, সব রেডি হয়ে যাবে, ভালো করে ক্লাসগুলো বুঝবে, দেখবে পড়তেই হচ্ছে না। তাহলে এই তো হয়ে গেল, আমরা দেখবো কেন্দ্রীয়করণের সঙ্গে, এই হচ্ছে কেন্দ্রীয়করণ, আমরা এর সঙ্গে দেখবো ইলেকট্রোনেগেটিভ কে হচ্ছে আর ইলেকট্রোনেগেটিভ কার বেশি হচ্ছে, কেন্দ্রীয়করণ না পার্শ্বীয়করণ, মানে যে কেন্দ্রে আছে না যে সাইডে আছে। এখানে দেখতে পাচ্ছি যে সাইডে আছে তার তড়িৎনাত্মকতা বেশি, তাই ইলেকট্রন জোট শিফট টুয়ার্ডস ফ্লোরিন, ফ্লোরিনের দিকে সরে থাকবে, আর এখানে কেন্দ্রে যে আছে তার তড়িৎনাত্মকতা বেশি, তাহলে ইলেকট্রন জোট শিফট টুয়ার্ডস নাইট্রোজেন। ঠিক আছে, যদি বলে ইলেকট্রনটি কার বেশি আমরা কি করে জানতে পারি, তার জন্য আমি পিরিয়ডিক টেবিল তোমাদেরকে বারবার করেছিলাম, বলেছিলাম বাম থেকে ডান দিকে ইলেকট্রনিটি বাড়ে, তার নাইট্রোজেন ডান দিকে আছে, এর ডান দিকে আছে এর বেশি, এর ডান দিকে আছে এর বেশি, বুঝতে পারলো? তাহলে এই কারণে যে এর যদি বেশি হয় ইলেকট্রন যেগুলো এখানে কাছাকাছি থাকবে, কাছাকাছি থাকবে, কাছাকাছি থাকলে বিকর্ষণ বেশি হবে, বন্ধন কম বেড়ে যাবে। এখানে দূরে আছে, বিকর্ষণ কম হবে, বন্ধন কম কম হবে। তাহলে এই জন্য বলা হয়, যদি বন্ধন করে তুলনা করে আমি, তাহলে তুলনাটা আমি বলে দিলাম কার বেশি হবে বন্ধন কোণ, কার বেশি হবে অ্যামোনিয়ার মধ্যে। তাহলে অ্যামোনিয়াতে বন্ধন কোণ গ্রেটার দেন NH3 বন্ধন। কোন বন্ধন কোণ? এখানে NHN বন্ধন কোণ গ্রেটার দেন NFN বন্ধন কোণ। NHN, HN না, HNH, HNH, HNH বন্ধন কোণ গ্রেটার দেন FNF বন্ধন কোণ, এই কোণটা দেখছি, এই কোণ। ঠিক আছে, তাহলে HNH বন্ধন কোণ গ্রেটার দেন FNF বন্ধন। তাই এটা পরীক্ষা আসে, অসুবিধা আছে? তাহলে ভিএসিপিআর সূত্র অ্যাপ্লাই করে আমরা H2 অণুর গঠন জানতে পারলাম। কেমন? এটা গঠন হওয়া উচিত ছিল টেট্রাহাইড্রাল, কিন্তু হয়ে গেল ভি এর মতো। ভি এর মতো কেন হলো? ভিএসিপিআর অ্যাপ্লাই করার জন্য হয়ে গেল, এবং অ্যাকচুয়ালি ভি এর মতোই থাকে। তাহলে এর আকৃতি আমরা ভিএসিপিআর দ্বারা ব্যাখ্যা করতে পারছি, পাচ্ছি না পাচ্ছি না? পাচ্ছি। আচ্ছা, এখানে কি দেখলাম? NH3, NH3 ও অ্যাকচুয়ালি টেট্রাহাইড্রাল হওয়া উচিত, চতুস্থলক হওয়া উচিত, ওটা 8টা ইলেকট্রন পেয়ার আছে, কিন্তু এও ভিএসিপিআর এর জন্য এর আকৃতি কি হয়ে যায়? আমি কি দেখলাম? NH3 কেমন? ঠিক আছে, এটা সুষম চতুস্থলক গঠন, কিন্তু আমি কি বললাম এদের দুজনে বিকর্ষণ বেশি, তাহলে এ হয়ে যায় বিকৃত চতুস্থলক হয়ে যাবে, বিকৃত চতুস্থলক। বিকৃত মানে কেমন হবে? গঠনটা অ্যাকচুয়ালি এরকম হবে, এটা এটা যে বিকৃত বিকৃত চতুস্থলক বা পিরামিড আকৃতি হয়ে যায়, পিরামিড, অ্যাকচুয়ালি পিরামিড আকৃতি থাকে। ঠিক আছে, আমরা যদি ক্যালকুলেশন করে দেখি তাহলে দেখতে পাবো এর বিকৃত চতুস্থলক মানে চতুস্থলক গঠন, এ দেখতে পাবো কোন চতুস্থলক গঠন যদি আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করি, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় কেমন? পিরামিডের মতো বা বিকৃত চতুস্থলক, কারণ এখানে লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ এদের দুজনের থেকে বেশি, ভিএসিপিআর সূত্র আমাকে তাই বলছে, তাই তো বলছে এদের দুজনের বিকর্ষণ বেশি এদের তুলনায়, তাহলে কি হবে? এরা বেশি সরে গেছে, বেশি সরেছে না, তাহলে অ্যাকচুয়ালি বিকৃত হয়ে যাচ্ছে না, চতুস্থলক থাকছে কি? থাকছে। এটা হচ্ছে ভিএসিপিআর সাইজ। ভিএসিপিআর সাইজে CH4 যদি আমি দেখি, দেখো CH4 টা দেখতে কেমন? CH4 টা দেখতে এরকম। আচ্ছা তোমরা এবারে বলো এর মধ্যে কোনো লোন পেয়ার আছে? আছে? লোন পেয়ার আছে কি? তাহলে এদের তো সবার বিকর্ষণ সমান, সমান না সমান নয়? তাহলে এর কোনো স্ট্রাকচারে পার্থক্য আসবে? তাহলে চতুস্থলক বিকৃত হবে না, পিরামিড হবে না, কিচ্ছু হবে না, তাহলে এর গঠন সুষম হয়ে যাবে, তার জন্য এর গঠন হচ্ছে সুষম চতুস্থলক। বোঝাতে পারলাম? সিম্পল ব্যাপার। ঠিক আছে, এখানে কোনো লোন পেয়ার নেই, সবার বিকর্ষণ সমান, সুষম গঠন দেখা যায়। এই তো বিএসএফ এর সাজে স্ট্রাকচার গুলোর ব্যাখ্যা,
সিম্পল সিম্পল করো, মুছে দিলাম। এবারে দেখো দেখো, এবারে আমরা এটা পড়বো, সেটা পড়বো হাইব্রিডাইজেশন, সংকরায়ন। হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। সংকরায়ন, দেখো সংকরায়ন তত্ত্বটা কি বলছে দেখো। সংকরায়ন তত্ত্ব হচ্ছে যখন কোনো কক্ষ গঠিত হয়, যখন কোনো মলিকুল গঠিত হয়, অণু গঠিত হয়, তখন কি হয় না সংকরায়ন ঘটে, মানে সমশক্তি সম্পন্ন কক্ষকগুলো মিলিত হয়ে, সমশক্তি সম্পন্ন কক্ষকগুলো মিলিত হয়ে নতুন শক্তিবিষ্ট কক্ষক তৈরি করে। সমশক্তি আর প্রায় সেম সিমেট্রিযুক্ত অরবিটালগুলো। আচ্ছা, এখানে তোমাদের জানতে হবে সংকরায়ন জানার আগে সিগমা বন্ধন আর পাই বন্ধন, সিগমা আর পাই বন্ধন। সিগমা আর পাই বন্ধন আমার কোথা থেকে আসছে না, এটা আসছে ভ্যালেন্স বন্ড থিওরি থেকে। হ্যাঁ, ভ্যালেন্স বন্ড থিওরি। সিগমা আর পাই বন্ধন, ভ্যালেন্স বন্ড থিওরি কি বলছে, এতক্ষণ পর্যন্ত লুইস তত্ত্বে আমরা পড়ছিলাম কি, লুইস তত্ত্বে কি দেখছিলাম যে ইলেকট্রনগুলো শেয়ার হচ্ছে। আচ্ছা, ইলেকট্রনে যে শেয়ার হয়েছিল, যেমন ধরো ক্লোরিন পরমাণু, ইলেকট্রন শেয়ার হয়েছিল, শেয়ার হয়েছিল এরকম, তাই তো। ইলেকট্রন শেয়ারটা কখন সম্ভব, যখন ইলেকট্রন একটা যে পার্টিকেল, ইলেকট্রনটা যখন আমার কণা রূপে প্রতিফলিত হবে তখন তুমি তাকে শেয়ার করতে পারবে। একটা বস্তু যার ভর আছে তাকেই তো ধরতে পারবে, যার ভর নেই। আলোকে আমরা ধরতে পারি, হাতে ধরতে পারি, পারবো না। কোনো তরঙ্গকে ধরা যাবে না। তাহলে ইলেকট্রনটা কণা বলে একে ধরা গেছিল, কিন্তু আমরা অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে পড়েছি ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। কোথায় পড়েছিলাম তরঙ্গ ধর্ম, কোয়ান্টাম নাম্বারে পড়েছিলাম, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক চৌম্বক ক্ষেত্র আছে। দ্বিবগল ইকুয়েশন ল্যামডা সমান এইচ বাই এম ভি, এটা পড়েছিলাম দ্বিবগল ইকুয়েশন। তাহলে ল্যামডা কার থাকে, তরঙ্গের। তাই ইলেকট্রনকে তরঙ্গ রূপে কল্পনা করতে পারে। তাহলে তরঙ্গ যখন কল্পনা করতে পারবে তখন তাকে তুমি এখন শেয়ার করতে পারবে না, এরকম ব্যাপারটা বল। তার তো ভর নেই, তুমি তাকে ধরবে কি করে, শেয়ার করবে কি করে। তাহলে তখন বলা হয় যে ইলেকট্রনকে যখন তরঙ্গ ধর্ম রূপে প্রতিফলিত করা গেল, ইলেকট্রনকে যখন তরঙ্গ ধর্ম রূপে বলা হচ্ছে, তখন ইলেকট্রনটার ওয়েভ নেচার বা তরঙ্গ ধর্ম রূপে যখন ইলেকট্রনকে বলা হচ্ছে, তখন ইলেকট্রন শেয়ার কনসেপ্টটা ভুল। তখন আমরা দেখব যে ইলেকট্রন অবস্থান করছে কোথায়। আমরা অ্যাটমিক স্ট্রাকচারে দেখেছি ইলেকট্রনকে কোথায় পাওয়া যাচ্ছে, এটা কক্ষকে, তাই তো। ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক কোথায়, কক্ষকে। ওই যে এম এ বললাম না, এম এল এম আর এস, এই যে এম মানে কক্ষক, এর সাহায্যে কক্ষ জানলাম, এর সাহায্যে উপকক্ষ জানলাম, এর সাহায্যে কক্ষক জানলাম। তাহলে কক্ষকের মধ্যে ইলেকট্রন আছে, তাহলে কক্ষকগুলোকে যদি আমি শেয়ার করতে পারি, যেমন ধরো এইটা একটা কক্ষক, এটা একটা কক্ষক, ঠিক আছে। এরা দুজন কক্ষকে যখন আমি মিলিয়ে দিলাম তখন তাহলে আমার ইলেকট্রন মিলে গেল, মিলে গেল না। তাহলে ইলেকট্রন মিলে যাবে কক্ষকের সাহায্যে। তাহলে কক্ষগুলোকে আমরা শেয়ার করবো। দেখো কক্ষগুলোকে শেয়ার করার জন্য কেমন হবে, ধরো এটা একটা এস কক্ষ, এস কক্ষের সঙ্গে যদি আমি পি কক্ষকে অভিলেপন করাতে পারি, মিশে যেতে পারে, তাহলে এস আর পি যখন মিশে যাবে তখন এস এর ইলেকট্রনের সঙ্গে পি ইলেকট্রন অটোমেটিক্যালি শেয়ার হয়ে যাবে, কারণ এখানে একটা ইলেকট্রন আছে আর এখানে ইলেকট্রন আছে, বুঝে গেছে। তাই ইলেকট্রনের কক্ষ যখন মিলে যাবে তো ইলেকট্রন গুলো মিলে যাবে। তাহলে এই ধরনের মুখোমুখি যখন দুটো কক্ষ অভিলেপিত হবে তখন সিগমা বন্ধন গ্রহণ করবে, এটা হচ্ছে সিগমা বন্ধন। সিগমা বন্ধন একই রকম ভাবে এই যে পি কক্ষ, এটা একটা পি কক্ষ, এ পি এর সঙ্গে এ পি যখন এই যে মিলে গেল এখানে, তখন পি এক্স সিগমা বন্ধন হয়ে যাবে, পি এক্স সিগমা বন্ধন। এবারে বলছি সিগমা বন্ধন কেন বলা হচ্ছে, ঠিক আছে, এটা মনে রাখবে। দেখো এটা হেড অন কলিশন হচ্ছে, মাথায় মাথায় অভিলেপন হচ্ছে না, ডাইরেক্ট ডাইরেক্ট সংঘর্ষ। তাহলে ডাইরেক্ট সংঘর্ষ সবসময় সিগমা বন্ড করে, ঠিক আছে, এটা মনে রাখবে। হেড অন কলিশন অলওয়েজ ক্যান ফর্ম সিগমা বন্ড। হেড অন কলিশন, হেড অন কলিশন, হেড অন কলিশন মানে মাথায় মাথায় সংঘর্ষ, কি বন্ধন করে, সিগমা বন্ড গঠন। আর যদি বললে প্যারালাল ওভারল্যাপ বা হেড অন কলিশন বা হেড অন ওভারল্যাপ বলতে পারি আমরা, ওভারল্যাপ মানে অভিলেপন। আর যদি আমরা প্যারালাল ওভারল্যাপ বলি, সাইড বা প্যারালাল ওভারল্যাপ, প্যারালাল ওভারল্যাপ আমার পাই বন্ধন গঠন করে। প্যারালাল ওভারল্যাপ কোনটা, ধরো এটা একটা পি ওয়াই কক্ষ, এটা পি ওয়াই, এরা হচ্ছে মুখোমুখি কোনো সময় লাগতে পারবে, এটা তো পি ওয়াই, এটা তো সমান্তরাল আছে,
সমান্তরাল কক্ষগুলো কখনো মুখোমুখি লাগতে পারবে? বলো, সমান্তরাল কখনো মুখোমুখি লাগতে পারবে? আসতে পারবে না তো। তাহলে এরা সবসময় প্যারালাল ওভাবে থাকে, সাইড সাইড। তাহলে এই প্যারালাল ওভাবে এটা হচ্ছে পাই বন্ধন, এটা হচ্ছে পাই বন্ধন গঠন করে। ঠিক আছে, তাহলে মুখোমুখি অভিলম্বন সিগমা বন্ধন করে, আর পাশাপাশি অভিলম্বন কি করে? পাই বন্ধন। বুঝে গেছে? সিগমা পাই বুঝে গেল। তাহলে এইটা এস এর সঙ্গে পি মিশেছে, তাই জন্য এটা বলবো এস পি সিগমা। এটা পি এর সঙ্গে পি মিশেছে, তাই জন্য বলবো পি পি সিগমা। ঠিক আছে, আর এটা পি এর সঙ্গে পি পাই করেছে, তাহলে পি পি পাই। বুঝে গেছে? সিগমা বন্ধন পাই বন্ধন বোঝা গেল কিনা বলো? বুঝে গেছে? তাহলে এই সিগমা আর পাই বন্ধনের মধ্যে কোনটা বেশি শক্তিশালী হবে? এটাও পরীক্ষা আছে, কোনটা বলো? সিগমা। সিগমা তো ডাইরেক্ট লিঙ্ক। তাহলে এই সিগমা বন্ধনটা, এই সিগমা বন্ধনটা কিন্তু বেশি শক্তিশালী। এটা শক্তিশালী, শক্তি বেশি এবং শক্তিশালী। আর এটা কিন্তু দুর্বল বন্ধন, পাই বন্ধনটা দুর্বল বন্ধন। বুঝে গেছে? সিগমা পাই বুঝে গেছে? এই হলো সিগমা বন্ধন পাই বন্ধন। তাহলে সিগমা আর পাই বন্ধন যখন বুঝতে পারলে, তখন তোমরা কিন্তু ভিএসএপিআর তত্ত্বের সাহায্যে বা লুইস তত্ত্বের সাহায্যে যে গঠনগুলো ব্যাখ্যা দেওয়া যায় না, সেগুলো সংক্রান্ত তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা দেওয়া যায়। কেমন করে ব্যাখ্যা দেওয়া যায়? ধরো নিজেদের জো গঠনের স্বার্থে এটা এস অরবিটাল, এখানে ধরো তিনটা পি কক্ষ আছে, পি আছে, তো কটা পি আছে? তিনটা পি। এবারে এস আর পি দেখো, এর এনার্জি আলাদা, পি এর এনার্জি আলাদা। এটা তিনটে পি আছে বা থ্রি পি বলতে পারে, তাহলে এটা থ্রি এস বলো। ঠিক আছে, তাহলে এস আর পি এর এনার্জি আলাদা। তাহলে এরা কিন্তু জো গঠনের স্বার্থে, জো গঠনের জন্য এরা নিজেরা একসঙ্গে মিলে যাবে, মিলে গিয়ে চারটি নতুন শক্তিবিষ্ট কক্ষ তৈরি করবে। তখন কিন্তু এদের এনার্জি তখন সেম হয়ে যাবে, সেম এনার্জি হয়ে যাবে, আর সিমেট্রিও সেম হয়ে যাবে, দেখতেও একই রকম হয়ে যাবে। এখানে এস দেখতে এরকম, আর পি দেখতে ডাম্বেলের মতো, এটা বলেছিলাম আমি। এস দেখতে গোলাকার, পি দেখতে ডাম্বেল। কিন্তু যখন এরা মিশে যাবে এর সঙ্গে, তখন এরা দুজন দেখতে, এরা তিনজন চারজনই দেখতে সেম হয়ে যাবে। ঠিক আছে, কেমন সেম বুঝতে পারলে এখানে বলে দেবো। এটা দেখো, তিনটে পি আমি আঁকলাম, তিনটা পি আঁকলাম, একটা এস, তিনটা পি আঁকলাম। এরা যখন মিশে যাবে তখন দেখতে হয়ে যাবে ঠিক এরকম, এরকম, এরকম দেখতে একসঙ্গে মিশে, মানে সবাই মিলেমিশে এক হয়ে যাচ্ছে, ঠিক এরকম। তখন দেখতেও সেম হয়ে যাবে। এটা একটা ওভারঅল গঠন হবে, একসঙ্গে এরকম হয়ে যাবে, মানে এই দিক বরাবর একটা, এদিক বরাবর একটা, এদিক বরাবর একটা, একই রকম হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে সঙ্করায়ন। যখন যৌগ গঠন হয় তখন একাধিক অরবিটাল, বিভিন্ন শক্তি বিশিষ্ট এবং বিভিন্ন রকম দেখতে একাধিক কক্ষগুলো পরস্পর মিশে গিয়ে একই রকম কক্ষ এবং একই রকম এনার্জি বিশিষ্ট কক্ষ গঠন করে, একই রকম দেখতে, সিমেট্রি একই রকম এবং একই রকম শক্তি বিশিষ্ট কক্ষ গঠন করে, তাকে বলা হচ্ছে সঙ্করায়ন। এটা অনেক রকম হয়। একটা এস এর সঙ্গে যদি একটা পি মিশে, তখন হয় এসপি সংকরায়ন। একটা এস এর সঙ্গে যদি দুটো পি মিশে, তখন হয় এসপি টু সংকরায়ন। একটা এস এর সঙ্গে যখন তিনটা পি মিশে, তখন হয় এসপি থ্রি সংকরায়ন। আর কোনো পি আছে মিশার মতো? পি কোটা হয়, ম্যাক্সিমাম পি কোটা হয়? তিনটে হয়। তাহলে একটা এর সঙ্গে তিনটা পি, এসপি থ্রি। একটা এস এর সঙ্গে তিনটা পি হয়ে গেল, আর তো পি নেই, তাহলে আসবে কে? ডি আসবে। যদি একটা ডি চলে আসে তখন হবে এসপি থ্রি ডি সংকরায়ন। একটা ডি নেওয়ার বদলে যদি দুটো ডি আসে, থ্রি পি প্লাস দুটো ডি চলে এলো, তাহলে এসপি থ্রি ডি টু সংকরায়ন। একটা এস এর সঙ্গে তিনটা পি, তিনটা ডি চলে এলো, তাহলে এসপি থ্রি ডি থ্রি সংকরায়ন। এগুলো হচ্ছে সংকরায়ন। বুঝে গেছে? এই সংকরায়নগুলো সম্বন্ধে আমি ডিটেলসে পরের দিন বলবো। আপাতত সংকরায়ন এবং সিগমা পাই বন্ধন পর্যন্ত পড়ে আসো। বুঝতে পারলে? এই পর্যন্ত সমস্যা কারো আছে? পড়ে আসো।